দর্শক, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, কিন্তু একই সাথে সরকার, জনগণ এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেয়ার কারণে দেশটি ধীরে ধীরে বিশ্বের কাছে দুর্যোগ ব্যবস্থাপনায় একটি মডেল দেশ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। গত 10ই মার্চ উদযাপিত হয়ে গেল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এই দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্যোগ প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন। এই প্রস্তুতি দিবসকে লক্ষ্য রেখে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান। এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ শাহ কামাল। আমাদের সাথে উপস্থিত আছেন বরিশালের স্থানীয় সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের জনাব হারুনুর রশিদ, এবং আপনাদের সঙ্গে আছি আমি সামিনা আক্তার। দর্শক, দুর্যোগ প্রস্তুতি একটি ব্যাপক বিষয়। আজকে আমরা আলোচনায় যে সুনির্দিষ্ট বিষয়ের দিকে আলোকপাত করার চেষ্টা করব, সেটি হলো দুর্যোগ প্রস্তুতি এবং সাড়াদানে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় সংস্থাগুলো কিভাবে নিজেরা কাজ করছে, কিভাবে সরকারকে সহযোগিতা করছে এবং সরকারও সেখানে কিভাবে সহযোগিতা করছে, এই বিষয়টির দিকে আমরা একটু আলোকপাত করব। এক্ষেত্রে আমি প্রথমেই যাব মাননীয় সচিব স্যারের কাছে। বাংলাদেশ সরকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কেন পালন করছে, আর এবারের প্রতিবিদ্য বিষয় টেকসই উন্নয়নের সাথে দুর্যোগ প্রস্তুতির কি সম্পর্ক আছে, এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন স্যার। আপনাকে এবং আমাদের টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে আমার পক্ষ থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি বিষয় আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি যেটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ এবং প্রতিনিয়ত এই দুর্যোগ আমাদের যেভাবে জীবন এবং সম্পদের ক্ষতি করে, কিন্তু পাশাপাশি সারা বিশ্বে বিশেষ করে ঘূর্ণিঝড় এবং বন্যা মোকাবেলায় বাংলাদেশ একটি সক্ষম জাতিতে পরিণত হয়েছে। আমরা ঘূর্ণিঝড়ে আমাদের পারদর্শিতা আছে, কিভাবে ঘূর্ণিঝড়ে মোকাবেলা করতে হয় সেটা আমরা আমাদের ইন্ডিজিনিয়াস যে নলেজ আছে সেটা থেকে বর্তমান যে বৈজ্ঞানিক যে চিন্তাভাবনা, এই দুটোর সমন্বয় করে আমরা এর মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এখন যদি আপনি একটি লক্ষ্য করেন, 1970 সালে আমাদের ঘূর্ণিঝড়ে মৃত্যুর হার ছিল 10 লক্ষ লোক, কিন্তু আজকে কোমেন এবং রোয়ানোতে আমরা এটা সিঙ্গেল ডিজিটে চলে আসছি। কোমেনে মারা গিয়েছে আমাদের একজন, আর রোয়ানোতে মারা গিয়েছে 27 জন। অর্থাৎ যেখানে 10 লক্ষ তখন লোক সংখ্যা ছিল বাংলাদেশের 7.5 কোটি, আর আজকে লোক সংখ্যা হলো 16 কোটি, কিন্তু মৃত্যুর হার আমরা এখানে কমিয়ে আনতে সক্ষম হয়েছি। একইভাবে আমরা সম্পদের ক্ষেত্রেও আগে আমাদের সম্পদহানির পরিমাণ যা ছিল তার তুলনায় কিন্তু এখন কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা যদি বন্যার ক্ষেত্রে বলি, 2015 সালে আমাদের বন্যা হয়েছে, 2016 সালে হয়েছে। 2016 সালে আমাদের বন্যা হয়েছে 21টি জেলায়, আর 2015 সালে হয়েছে আমাদের 19টি জেলায়। কিন্তু এই দেশের মানুষ কি এখন বন্যা নিয়ে অত মাথা ঘামায় না। এখন আমরা কিভাবে এটা ম্যানেজমেন্ট করতে সক্ষম হয়েছি? এটা ম্যানেজমেন্ট করতে সক্ষম হয়েছি, আজকে যদি চায়নাতে কোনো বৃষ্টিপাত হয়, নেপালে হয়, ভুটানে হয়, ইন্ডিয়াতে হয়, আমরা কিন্তু এডিপিসির মাধ্যমে আগে থেকেই ডাটাগুলো পেয়ে যাই। চায়নাতে যে পরিমাণ বৃষ্টিপাত হলে বাংলাদেশে কি পরিমাণ পানি আসবে, কারণ এই পানির বেসিন কিন্তু একটা, সেটা হলো রৌমারি দিয়া পানি ঢুকে ব্রহ্মপুত্র দিয়ে এসে যমুনাতে পড়ে, যমুনা থেকে আমাদের পদ্মা মেঘনা হয়ে এটা আমাদের বে অফ বেঙ্গলে চলে যায়। এখন চায়না বা নেপাল বা ভুটানে বৃষ্টিপাতের উপর কিন্তু আমরা ধরে নিতে পারি যে কি পরিমাণ আমাদের বন্যা আক্রান্ত হবে। পূর্ব থেকে আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমাদের যে কমিটিগুলো আছে, জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, এই কমিটিগুলোকে আমরা অ্যাওয়্যার করতে পারি, লোকজনদেরকে আমরা প্রচার করে দিয়ে মিডিয়ার সুবাদে তাদেরকে বলতে পারি, তারা কিন্তু তখন তাদের নিজেদের নিরাপত্তামূলক স্থানে তারা চলে যেতে পারে। পূর্ব থেকে তারা মোটামুটিভাবে 10 থেকে 15 দিন আগে প্রস্তুতি গ্রহণ করতে পারে। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, আমরা কিন্তু এখন ডিসেমিনেটেড দ্য আইডিয়া টু দ্য পিপল। 1090 আমাদের একটা টেলিফোন আছে, সেখানে 5টা অপশানে সকল তথ্যাদি আপনি সারাদিন পেতে পারেন, জনগণ পেতে পারে। এটার জন্য কোনো পয়সা খরচ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী টোল ফ্রি করে দিয়েছেন এটা, এবং 60,000 লোক একবারে এটার মধ্যে হিট করতে পারে। অতএব এটা কিন্তু বাংলাদেশের একটা বিরাট অর্জন। আমি মনে করি
এই দিবসগুলোকে কেন্দ্র করে আমরা জনগণের কাছে মেসেজ নিয়ে যাই, জনগণ এটা রিসিভ করে এবং তারা নিজেদের জীবন এবং সম্পদ রক্ষার্থে নিজেদেরকে প্রস্তুত করে। এটাই হলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই কারণে। এবার আমি যাব আবাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল কাছে। টেকসই উন্নয়নের সাথে দুর্যোগ প্রস্তুতি ওতপ্রোতভাবে জড়িত। এখন আপনি যদি একটু বলেন যে আবাসের মতো যে স্থানীয় সংস্থাগুলো আছে তা কিভাবে এখানে অবদান রাখছে, এখন কিভাবে রাখছে, এবং আমরা আরো কিভাবে এটা জোরালো করতে পারি। আমরা আসলে স্থানীয় এনজিওগুলো কাজ করছি সরকারের সাথে, স্থানীয় সরকারের সাথে এবং স্থানীয় জনগণের সাথে। আমরা যেটা মনে করি যে যেটি এবছরের স্লোগানে আছে যে সারাক্ষণ যদি প্রস্তুতি থাকে একটা মানুষের দুর্যোগ মোকাবেলার জন্য, তাহলে তার ক্ষতির দিকটা অনেক কমে আসে। যেটি আমাদের স্যার একটু আগে কিন্তু বললেন যে কি হারে সেই আমাদের, আমি দক্ষিণাঞ্চল থেকে আসছি, কিভাবে 70-এ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে সিডোরে হলো, কিভাবে আইলে হয়েছে, এক একটা সময় কিন্তু কমে আসছে। এই যখন আমরা এনজিও গুলো সরকারের সাথে সমন্বিতভাবে এবং ইউডিএমসির সাথে এলাকার জনগণকে সচেতন করছি, তাদের প্রস্তুতি নিচ্ছি, তারা তাদের সম্পদকে রক্ষণাবেক্ষণ করতে পারছে, নিজের জীবনকে তারা রক্ষণাবেক্ষণ করতে পারছে। তাদেরকে যদি যখন তারা জানে যে একটা দুর্যোগের যখন সিগন্যালগুলো তারা যদি জানতে পারে, তাহলে তারা তাদেরকে সেফ সাইডে রাখার মতো একটা জায়গায় তারা চলে যেতে পারে। সেজন্য তাদের সারা বছর ধরেই একটা প্রস্তুতি, তাদের মালামালগুলো যদি ঝড় হয় সেই ক্ষেত্রে তারা গৃহপালিত পশুগুলো কোথায় রাখলে এটা ক্ষতি কম হবে, জমির কোন পর্যন্ত জমিতে পানি হলে তার ফসলটা নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে তারা পূর্বেই প্রস্তুতিটা নিয়ে রাখলে এই ক্ষতিটা কম হয়। পাশাপাশি এই প্রস্তুতি এবং মোকাবেলা দুইটা জিনিস নিয়ে যদি তারা কাজ করতে থাকে, তাহলে হচ্ছে দেশের যে আয় এবং যে ক্ষতি, মানে যে ডিজাস্টারের যে ক্ষতিগুলো হয় সেটারও এটা কমে আসে। আমরা স্থানীয়ভাবে আমরা এই কাজগুলো করে সেগুলো পাচ্ছি আর কি। আপনাকে একটু যোগ করি আমি এই ম্যাডামের সাথে, সেটা হলো বিনিয়োগটা কিন্তু দুর্যোগের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কোনো লোক যদি তার প্রস্তুতি পর্বে 1 টাকা বিনিয়োগ করে তাহলে তার কিন্তু 60 টাকা সেভ হবে, এবং এটা কিন্তু একবারে সর্বজন স্বীকৃত। এই কারণে ওই যে আয়কে যদি তার সেভ করতে হয়, আয়কে যদি বাড়াতে হয়, তাহলে কিন্তু দুর্যোগে বিনিয়োগ লাগবে। এবং এই বিনিয়োগ হলো, একটা হলো ফিজিক্যাল বিনিয়োগ, আরেক দিকে হলো তার মানসিক সমর্থন। এই দুইয়ের মধ্যে কিন্তু তাকে এটা করতেই হবে। এখন কিন্তু আমরা ভাবছি গ্রামীণ এলাকায় কিভাবে বীমা চালু করা যায়, যে জনগণ যাতে তার সম্পদ এবং জীবন রক্ষার্থে ব্যবস্থা নিতে পারে। কারণ পৃথিবীর সকল দেশে এই ডিজাস্টারকে কেন্দ্র করে কিন্তু বীমা ব্যবস্থা চালু আছে, যেটা আমাদের এখানে এখনো প্রচলন হয় নাই। আমরা আশা করি এটা সামনের দিনগুলোতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে, এবং ধন্যবাদ রহিমা সুলতানা কাজল। আপনি সুন্দর করে বলেছেন কিভাবে আপনার মতো সংস্থাগুলো সরকারের হাতকে শক্তিশালী করছে এবং দুর্যোগ প্রস্তুতি মানুষের কাছে দুর্যোগ প্রস্তুতির বার্তাগুলো পৌঁছে দিচ্ছে। এবার আমি আসব জনাব হারুনুর রশিদ কাছে। আপনি জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহসভাপতি হিসাবে আছেন। আমরা জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে একটা কথার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, লিভ নো ওয়ান বিহাইন্ড, বাদ থাকবে না কেউই। এই বিষয়টিকে যদি আমরা নিশ্চিত করতে চাই, আপনি কি আমাদেরকে বলবেন কিভাবে আপনার ফোরাম কাজ করছে, আরো ভালোভাবে জোরালোভাবে আমরা করতে পারি ভবিষ্যতে? ধন্যবাদ। আমি প্রথমেই আরটিভির শ্রোতা যারা রয়েছেন, বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমাদেরকে প্রথমে এই জিনিসটি বলতে হয় যে উনি প্রতিবন্ধী মানুষ এবং উনি আসলে সকলের জন্য উনি আমাদের মাতৃস্বরূপ। উনি সকল মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করছেন। আজকে জাতীয় প্রতিবন্ধী ফোরাম ইন্টারঅ্যাক্টিভ ইনক্লুসিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে জাতীয় প্রতিবন্ধী ফোরাম প্রতিবন্ধী মানুষ যাতে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অধিকারটাকে নিশ্চিতভাবে পায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি 91 থেকেই। আমাদের সংবিধান সুস্পষ্টভাবেই সকল মানুষের অধিকারটাকে সমুন্নত রেখেছে, যেরকম বলা যায় যে অল ম্যানস আর ইকুয়াল বিফোর দ্য ল অ্যান্ড আর এন্টাইটেল ইকুয়াল প্রোটেকশন অ্যান্ড ইকুয়াল বেনিফিট ফ্রম দ্য ল। ওই পার্সপেক্টিভসে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আমরা কাজ করছি সকল মেম্বারদেরকে নিয়ে, আমরা অ্যাডভোকেসি, কোঅর্ডিনেশন এবং নেটওয়ার্কিং নিয়ে। তো আজকে যে জিনিসটা বলতে চাই, বিশেষ করে দুর্যোগ আপনার ডিজাস্টার যে রিস্কটা রয়েছে সেটা রিডিউসমেন্টের ক্ষেত্রে
বিশেষ করে প্রতিবন্ধী মানুষ যারা রয়েছে, আমি যদি মনে করি যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমাকে যদি অ্যানাউন্সমেন্টটা যদি প্রপারলি দেওয়া হয় তাহলে পরে আমি বুঝতে পারবো যে আসলে এই বিষয়টা কিভাবে হচ্ছে এবং আমার নিজেকে কিভাবে টেক কেয়ার করতে হবে। অন্যদিকে যদি বলা হয় যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, শারীরিক প্রতিবন্ধী বা হুইল চেয়ার ইউজার, সেই সমস্ত মানুষগুলোকে আসলে কিভাবে আমাদেরকে টেক কেয়ার করতে হবে এবং এই সময়টাতে, এই ক্রান্তিকালীন সময়টাতে কিভাবে তাদেরকে সেফলি তাদেরকে ইভাকুয়েট করা যাবে বা তাদেরকে আসলে সহযোগিতাটা দেওয়া যাবে, এই জন্য একটা প্রপার একটা কেয়ার স্ট্যান্ডার্ড দরকার। সেই কেয়ার স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমরা আসলে আজকের এই জিনিসটা আমরা খুব চমৎকারভাবে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ ইনক্লুসিভ সোসাইটি, আমরা যেটা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ডিজিটালাইজ এনভায়রনমেন্টটাকে এনশিওর করছে, আমরা বিশ্বাস করি যে এই ক্ষেত্রে খুব কাজে লাগবে। দ্বিতীয়ত যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের যে সমস্ত শ্রবণ প্রতিবন্ধী ভাইয়েরা রয়েছেন তারা হয়তো অনেক কিছু দেখছেন বা অনেক কিছু বুঝতে পারছেন না, একটা জায়গায় আইসোলেশনের একটা জায়গা রয়েছে, সেখানে তাদের ক্ষেত্রে টেক্সট মেসেজের যে বিষয়টা রয়েছে সেটি খুব চমৎকারভাবে কাজে লাগতে পারে। তো আমরা যেটা চাচ্ছি, জাতীয় প্রতিবন্ধী ফোরাম 398টি সংগঠনের একটি নেটওয়ার্ক, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করি সরকারের পাশাপাশি আমাদের সদস্য সংগঠনগুলোকে আমরা যাতে করে কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের মেসেজগুলো আমরা পৌঁছে দিতে, আমাদের সেটা ফোনেই হোক, ইমেলেই হোক, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মেসেজের মাধ্যমেই হোক আমরা সবাইকে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবং পাশাপাশি আমরা দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ, তারা আমাদেরকে সাথে রেখেছেন। এবং বাংলাদেশে এটা আমি বলবো যে ঢাকা ডিক্লারেশন হলো, আজকে ডিআরএম নিয়ে যে আমাদের যে কনফারেন্সটা হয়েছে, সেই কনফারেন্সের আলোকে আজকে যে সেন্ডাই ফ্রেমওয়ার্ক এবং সেন্ডাই ফ্রেমওয়ার্কের আলোকে আজকে যে ঢাকা ডিক্লারেশনটা হলো, আজকে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু আজকে ঢাকা ডিক্লারেশনটাকে ফলো করছে। ডিজাস্টার রিডিউসমেন্টের ক্ষেত্রে আজকে কিন্তু ঢাকা ডিক্লারেশনটা খুব কাজে লাগছে। এখানে আমাদের সচিব মহোদয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, যেমন এখানে সিডিডি ছিল, জাতীয় প্রতিবন্ধী ফোরাম ছিল, সবাই মিলে কাজটি করেছি। এবং বিশেষ করে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা ডিজাস্টার মিনিস্ট্রিকে, তারা আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। ধন্যবাদ। দর্শক দেখছেন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আমাদের আলোচনা অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। এই পর্যায়ে আমি মাননীয় সচিব মহোদয়ের কাছে যাব আবার একটি প্রশ্ন নিয়ে। অনেক সময় বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে ছাড়াদানের সময় আমাদের সেই মান সম্পন্ন ছাড়াদানটি হয় না। যেমন বলা যায় যে শীত শেষ, হয়তো কম্বল যেয়ে পৌঁছাচ্ছে তারপরে, অথবা শীত পড়েছে একদিন দুই দিন, সেখানে হয়তো এই ধরনের সাড়াদানের প্রয়োজন নেই, কিন্তু আমরা সেই সাড়াদান করছি। কিভাবে আমরা সময় উপযোগী, মানসম্পন্ন এবং প্রয়োজন মাফিক সাড়াদানকে নিশ্চিত করতে পারবো, এখানে সরকার এবং অন্যান্য সংস্থাগুলো কিভাবে কাজ করতে পারে একই সাথে? সাড়াদান গ্রুপটা আবার ভিন্নতর। এই স্তরগুলো সাথে সাথে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে যে আমাদের ফিজিক্যাল ওয়ার্কে, তারা কিন্তু ভলান্টিয়ার এবং ভলান্টিয়ার। যেমন এই ম্যাডাম বলছিলেন যে আমাদের যখন নাকি সিগন্যালিং এর কথা, কারণ সাড়াদান গ্রুপের কাজ হলো সিগন্যালিংটিকে ফলো করে তারা জনগণের কাছে মেসেজ নিয়ে, বার্তাগুলো নিয়ে পৌঁছাবে। এখন সিগন্যালিং এর বিষয়টি কিভাবে হয়? সিগন্যালিং এর বিষয়টি হয় যে 1, 2, 3 এই তিনটি বিষয় একটা স্থানীয় হুঁশিয়ারি সংকেত, এটা কিন্তু দিয়ে থাকেন আমাদের আবহাওয়া অধিদপ্তর। কিন্তু যখনই 4 দেন, 4-এর সাথে কিন্তু প্রস্তুতির বিষয়টি জড়িত। 4 দ্বিতীয় হলেই তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কন্টিনিউয়াস মিটিং হয়। আমরা জেলা এবং উপজেলাকে আমাদের সাথে কানেক্টিভিটি করি। আমাদের একটি এনডিআরসিসি আছে, এই মুহূর্তে ধরেন এটা 24 ঘন্টা খোলা থাকে। এখনো আমাদের সেটে লোকজন বসা আছে, কোন জেলায় কি হচ্ছে, তারা প্রতি মুহূর্তে কোথায় আগুন লাগছে, কোথায় আপনার লঞ্চ ডুবি হচ্ছে, রাস্তার দুর্ঘটনা এবং আমাদের এনি ডিজাস্টার, তারা কিন্তু সকলগুলো তথ্য কিন্তু নিয়ে আসে
এবং আমরা কিন্তু প্রতি ঘন্টায় বুলেটিন তৈরি করি এবং বুলেটিনটা কিন্তু বের হয় সেখান থেকে এনডিআরসিসি থেকে। এটা ছুটির দিনেই কি, ঈদের দিনেই কি, যে কোনো দিনেই এটা এভরিডে এটা ওপেন এবং এটা 24 ঘন্টা কাজ করে। এখানে আপনার যে প্রশ্নটি যে কম্বল, আসলে এটা একটা আমাদের ধারণাগত, এটা কিন্তু বাংলাদেশের পর্যায়ে এখন নেই। আগামী শীতে যে কম্বলটি ব্যবহার হবে এই কম্বল কিন্তু অলরেডি প্রকিউর হয়ে যাচ্ছে এখন, এবং এইটা জেলা প্রশাসকের কাছে গিয়ে কিন্তু গোডাউনে থাকবে, যখন প্রয়োজন হবে তখন দিবে। আমরা এই বছর নীতিমালা একটু পরিবর্তন আনার কথা ভাবছি, যে এবং কোয়ালিটির দিকে আমরা কিন্তু একটু, আপনি যে কোয়ালিটির কথা বলছেন, কোয়ালিটির একটু আমরা চেঞ্জ করার চিন্তা করছি, যে মানুষের জন্য একটা থাকবে আর পশু সম্পদ রক্ষার জন্য আমাদের একটা থাকবে, কারণ ওইটাও আমাদেরকে রক্ষা করতে হবে। এখন আর এই সুযোগ নাই যে আপনার কম্বল যাবে শীতের পরে, এটা না, আসলে কম্বল চলে যায় অনেক আগেই। এখন যখন প্রয়োজন সেটা জেলা কমিটি আছে, জেলা প্রশাসকগণ আছেন, উপজেলা কমিটি আছে, জনপ্রতিনিধিগণ আছেন, মাননীয় সংসদগণ আছেন, ওনারা সিদ্ধান্ত নেন যে কখন ডিস্ট্রিবিউশন করবেন এবং এটা বাস্তবতার নিরিখেই করে থাকেন। ধন্যবাদ স্যার। আমরা এক পর্যায়ে উন্নয়ন করেছি, আমরা চাই আরো উন্নতি হোক বাংলাদেশের, সেদিকেই আমরা যাব। এ পর্যায়ে আমি রহিমা সুলতানা, নির্বাহী পরিচালক আবাসের কাছে যাব। দুর্যোগ ব্যবস্থাপনায় স্যারের কাছে আলোচনা থেকে বেরিয়ে আসলো যে কিভাবে আমরা দ্রুত উন্নয়ন ঘটাচ্ছি, আবার বাংলাদেশ পরিচিত হয়ে আছে বিশ্বের কাছে একটা রোল মডেল দুর্যোগ ব্যবস্থাপনায়। এখন আপনি এর সাথে মিলিয়ে কি বলবেন যে বাংলাদেশের নারীদের অবস্থা আর অবস্থানটা কোথায় দুর্যোগ প্রস্তুতির সাথে? দুর্যোগ মোকাবেলা বলেন, দুর্যোগ প্রস্তুতি বলেন, সব জায়গায় যদি দুর্যোগে ক্ষতিগ্রস্তই কিন্তু সবচেয়ে বেশি হয় নারী এবং শিশু। যখন দুর্যোগের এটা আসে, সিগন্যালটা আসে যাক, তখন তাকে সেফ সাইডে যাওয়ার জন্য নারী কিন্তু সহজে ঘর থেকে নামতে চায় না। সে মনে করে যে সে ঘর থেকে চলে গেলে তার ওই মুরগিটা, তার ডিমটা, তার ঘরের যে জিনিসগুলো আছে সেগুলো মিসইউজ হয়ে যাবে, সেগুলো চোরে নিয়ে যাবে। সেই জন্য যতক্ষণ পর্যন্ত সে না পারে ততক্ষণ পর্যন্ত সে নামে না, সে কিন্তু এই জায়গাটা থেকে যায়। এবং সেজন্য যদি আপনারা দেখবেন বিগত দিনে যদি মৃত্যুর হারও দেখবেন, সেখানেও দেখবেন কিন্তু বেশি নারী এবং শিশু মৃত্যুর হার বেশি। তো সেই জায়গাটায় নারীরা পিছিয়ে আছে। আর এই যে দুর্যোগ মোকাবেলা করতে যে, বা আমরা যদি হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টে যদি কাজ করতে যাই, আমরা ত্রাণ বা দুর্যোগ পরবর্তী সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করতে যাই, সেক্ষেত্রে একজন পুরুষের কাছে গেলে একরকম চাহিদা আসে, একজন নারীর কাছে গেলে আরেক রকম চাহিদা আছে। সেটা হলো, উনি বলছেন যে নারী এবং শিশুরা ক্ষতিগ্রস্ত হয়, এটা মূলত কারণ হলো নারীরা অত্যন্ত দায়িত্বশীল। কারণ একজন পুরুষ লোক যখন নাকি দুর্যোগ আসে, সে প্রথম কিন্তু নিজেকে সেভ করে, কিন্তু নারী শুধু তার পুরো পরিবারটাকে নিয়ে সে ভাবে, এবং সে কিন্তু তার সন্তানকে দেখে, তার সম্পদকে দেখে, এবং সবাইকে ক্লোজ করে তারপরে কিন্তু সে যেতে চায়। উদাহরণ হিসাবে বলি, এই যে রোয়ানু হলো, রোয়ানুতে কিন্তু 27 জন মারা গিয়েছে। 27 জনের মধ্যে কিন্তু আপনার 14 জন মারা গিয়েছে শুধু শিশু, আর 13 জন মারা গিয়েছে কিন্তু আপনার অ্যাডাল্ট নারী। এখানে কিন্তু পুরুষ লোকের সংখ্যা কম। একই পরিবারে 6 জন মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে? একটি ছাগলকে বাঁচাতে গিয়ে মা ধরেছে, মেয়েরা ধরেছে, এইভাবে করতে গিয়ে কিন্তু একটা পরিবার মারা গিয়েছে। অর্থাৎ এখানে নারীরা কিন্তু অধিকতর দায়িত্ব পালন করতে গিয়ে, তার মানে সারাদান কিন্তু নারীকে দিয়ে শুরু হচ্ছে, পরিবারে শুরু হচ্ছে। ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ রহিমা সুলতানা আপনাকে। এবার আমি যাব হারুনুর রশিদ সাহেবের কাছে। আপনি যদি বলেন একটু সমন্বয় সম্পর্কে। আমরা জানি যে সমন্বয়টাকে নিয়ে সারাদানে এবং প্রস্তুতি আমরা অনেক সময় দেখি এটা ভালোভাবে সেই পর্যায়ে হচ্ছে না। সম্প্রতি একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, নাহাব, ন্যাশনাল অ্যালায়েন্স অফ হিউম্যানিটেরিয়ান অ্যাক্টর্স বাংলাদেশ। আপনি বোধহয় সেই সংস্থার সাথে জড়িত আছেন। এইটার আলোকে আপনি যদি বলেন যে তারা কিভাবে কাজ করতে পারে সমন্বিত ভাবে। ধন্যবাদ। আসলে সব প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সারাদান বলি আর আমরা ইনক্লুসিভ প্রস্তুতি বলি, প্রিপেয়ারনেস, আমরা ইনক্লুসিভ ম্যানেজমেন্টের যদি কথাগুলো বলি, প্রত্যেকটা ক্ষেত্রে একটা ইফেক্টিভ কোঅর্ডিনেশন, একটা নেটওয়ার্কিং, একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন, এই জিনিসগুলো খুবই দরকার। এবং সেই জন্য যারা আসলে কাজ করবেন, যারা সারাদান করবেন, এবং যেই মানুষগুলো আসলে আমাদের এই রিস্কটাকে রিডিউস করার ক্ষেত্রে তারা অ্যাক্টিভলি রোল প্লে করবেন, তাদের জন্য কিন্তু কাজ করতে হবে। আজকে একজন নারীর জন্য কিভাবে আপনার তার টেক কেয়ারের জন্য কিভাবে কাজ করতে হবে, একটা শিশুকে কিভাবে সেভ করতে হবে, একজন প্রতিবন্ধী মানুষ তার যে ধরন আছে
সেই ধরন অনুযায়ী কীভাবে মানে তাকে সেভ করতে হবে, তাকে সহযোগিতা দান করতে হবে, এইটার ক্ষেত্রে প্রত্যেকটা যেমন ধরেন সেটা আমি যদি বলি যে লোকাল লেভেলে, থানা লেভেলে বলি, ডিস্ট্রিক্ট লেভেলে বলি, এইটার একটা সুস্পষ্ট নীতিমালা বা একটা কোঅর্ডিনেটিং একটা এফোর্টস থাকতে হবে। আর একটা যে বিষয়টি দাঁড়াচ্ছে যে সিগন্যাল আপনার যে সিস্টেমটি রয়েছে সেখানে আসলে প্রতিবন্ধী মানুষদের জন্যে আমাদের যে ক্যাটাগরিক্যালি যেটাকে বলি, বিশেষ করে ভিজুয়াল, ফিজিক্যাল এবং আদার্স যে প্রতিবন্ধী মানুষগুলো রয়েছে তাদেরকে এই সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে আনা যায়, এই জন্য আমাদের একটু রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে এবং সেই গবেষণাটা হতে হবে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে। আজকে নাহাব যেটা হলো আমাদের জন্য, ন্যাশনাল অ্যালায়েন্স অফ হিউম্যানিটেরিয়ান অ্যাক্টর্স বাংলাদেশ, আমরা যেটা বলতে পারি যে এটা আসলে একটা ওয়েল এফিশিয়েন্ট, একটা পার্টিসিপেটিভ ওরিয়েন্টেড একটা অর্গানাইজেশন। আমি অ্যাজ এ ডিসেবল কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি বাংলাদেশ থেকে। আমার যে বিষয়টি, আমার যে চিন্তাধারা, আমার যে ড্রিম, আমার যে এক্সপেকটেশন, সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের সাথে শোল্ডার টু শোল্ডার আমরা একটা কালেকটিভলি একটা কোঅর্ডিনেটেড এফোর্টসের মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে পরে কিন্তু আমরা আসলে এগোতে পারবো। এবং যে জিনিসটা আসলে 91 থেকে জাতীয় প্রতিবন্ধী ফোরাম যে কাজটি করছে, জিও এনজিওর মাধ্যমে সাথে যে একটা কোঅর্ডিনেশন, অর্থাৎ একসময় এনজিওদেরকে গভর্নমেন্ট থেকে আলাদা চিন্তা করা হতো, কিন্তু জাতীয় প্রতিবন্ধী ফোরাম আসার পর থেকে আমরা কিন্তু স্ট্রংলি আমাদের নেটওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করছি এবং জিও এনজিওর সাথে যে একটা সমন্বয়, এটা কিন্তু আমরা খুব পারফেক্টলি আমরা আসলে চেষ্টা করছি এটা আসলে ইমপ্লিমেন্ট করার জন্য। আপনার কথার সাথে আমি একটা কথা আসলে বলতে চাচ্ছি যে ইয়থ যে জেনারেশনটা, ইয়থ জেনারেশন এবং উইমেনদের পার্টিসিপেশনটা বাড়ানো উচিত এবং তাদের ভিতরে যাতে তারা হচ্ছে প্রস্তুতিকালীন এবং ডিজাস্টারের পরে তারা যাতে রেস্কিউ কাজটা খুব দ্রুত করতে পারে, তাহলেই কিন্তু ক্ষতিটা কম হবে। এই পর্যায়ে আমি মাননীয় সচিব মহোদয়ের কাছে যাব আবার একটি প্রশ্ন নিয়ে। বাংলাদেশ এখন দুর্যোগ প্রস্তুতিতে, দুর্যোগ ব্যবস্থাপনায় একটা মডেল দেশ হিসাবে পরিচিত, কিন্তু আমরা সেখান থেকে সহনশীল মানে রেজিলিয়েন্স যেই দেশ গড়ার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে, সেখানে এই স্বেচ্ছাসেবক, স্থানীয় সংস্থা, এমনকি স্থানীয় সরকার, গণমাধ্যম এবং ব্যবসায়ী সংস্থা, সবাইকে আপনি কি পরামর্শ দিবেন? পরামর্শ হলো যে প্রথমত হলো যে আমি আমার দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকব এবং সবাই বলে, যেমন ধরেন আগুন লাগলে সবাই বলে আগুন আগুন, কেউ কিন্তু পানি নিয়ে যায় না। অর্থাৎ আমার অংশীদারিত্ব লাগবে, আমাকে অংশগ্রহণ করতে হবে। এই বছর জাতীয় দুর্যোগ দিবসে কিন্তু আমরা দুটো কাজ করেছি। একটি কাজ করেছি আমাদের ঢাকা শহরের গাউসিয়া মার্কেটে আমরা কিন্তু মহড়া করেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহড়া করেছি। প্রতিটি জেলাতে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কলেজ, একটা মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় মহড়া হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, মহড়াটা কিন্তু নিশ্চিত করতে হবে, পরিবারকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার মেইন সুইচটা কোথায়, আমার গ্যাসের চুলা কোথায়, পানির ইয়েটা কোথায়। এগুলো যদি আমরা নিজেদের নলেজে না রাখি তাহলে কিন্তু অনেক সমস্যা আমাদের হবে। গুলশান মার্কেটে আমাদের আগুন লেগেছে, সেটা ফায়ার সার্ভিস যাওয়ার পরে পানির পয়েন্টটা খুঁজে বের করতে কিন্তু অনেক সময় আমাদের লেগেছে। অর্থাৎ এগুলো যদি পূর্বাপর আমাদের ধারণা থাকে তাহলে কিন্তু আমরা ক্ষতির পরিমাণটা কমে আনতে পারি। এটি কিন্তু মূল উদ্দেশ্য ডিজাস্টার রিস্ক রিডাকশন, অর্থাৎ ক্ষতির পরিমাণটা কমে আনা। স্যার, স্থানীয় সংস্থাগুলো মানে সরকারের হাতকে শক্তিশালী করার জন্য, সরকার তো করছেই, তারা কিভাবে আরো আপনাদের সাহায্য করতে পারে? আমার কথাটুকু হলো যে প্রত্যেকেই, যেমন আজকে ধরেন একটি ইউনিয়ন পরিষদ, সে যখন বাজেট করবে সে তার বাজেটে নিজের টাকা রাখবে, উপজেলা পরিষদ তার বাজেটে নিজের টাকা রাখবে, জেলা পরিষদ রাখবে, সরকার রাখবে, এনজিও রাখবে, যারা যারা কাজ করে, যাতে করে আমি আমার নিজের সম্পদ দিয়ে প্রথম প্ল্যানটা এক্সিকিউশন করতে পারি, কন্টিনজেন্সি প্ল্যানটা আমি নিজের মতো করতে পারি। এই সবারগুলো একত্রে নিয়েই কিন্তু একটা বিরাট ন্যাশনাল প্ল্যান হবে এবং যেটা আমরা অলরেডি করেছি 2016 থেকে 2020, ইনশাল্লাহ আপনারা সামনে দেখতে পারবেন আরো বেটার সার্ভিস। আমরা ধন্যবাদ স্যার। আমরা কি ভূমিকম্পর দিকে একটু, আমরা বোধহয় ভূমিকম্পের বড় মহড়া করতে যাচ্ছি, সেটাকে যদি একটু বলেন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন, বিকজ আপনি সেটার সাথে কাজ করছেন ন্যাশনাল পর্যায়ে। আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্তটা মূলত আমাদের 6ই মে আমাদের বাংলাদেশের জাতীয় দুর্যোগ কাউন্সিল, যেটার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে পুরো বাংলাদেশে একদিনে একটা ভূমিকম্পের মহড়া করার জন্য। ইতিমধ্যে আমরা ঠিক করেছি যে এটা হবে জুনের 12 তারিখ 2017 সালের। ইতিমধ্যে আমরা এর পূর্ব প্রস্তুতি গ্রহণ করছি। পরবর্তীতে আমাদের সরকারি যে নিয়ম কানুন,
যে অনুমোদন নেওয়া, এই ব্যবস্থা নিয়ে আমাদের মূল টার্গেট হলো 12 জনে আমরা সারা দেশে একটা মহড়া করা। আমরা আশা করি আমাদের যে জিও, এনজিও, আমাদের কমিউনিটি, স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সকলে মিলে আমরা এটা সাকসেসফুলি শেষ করতে পারবো। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অতিথি যারা ছিলেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মূল্যবান আলোচনা করবার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।